আরিয়া দেশে ফিরেছে। সেই সকালে গাড়িতে উঠেছে, এখন এসে নেমেছে। রাস্তায় এত জ্যাম ছিল যে এতটা সময় লাগলো, নয়তো 4-5 ঘন্টায় এসে পৌঁছে যেত। হলুদ ফুলের শস্য ক্ষেতটা দেখেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আরিয়া। আসার সময় মনটা বারবার চাইছিল থেকে যেতে, কিন্তু ওখানে থাকলে দম আটকে মারা যেত আরিয়া। এটাই আরিয়ার ধারণা, তাই তো চলে এসেছে প্রিয় মানুষদের ছেড়ে। যদিও আরিয়া যাকে প্রিয় মনে করে তার কাছে সে একদমই তুচ্ছ বস্তু ছাড়া আর কিছুই নয়। আসার সময় ফোনটাও নিয়ে আসেনি, ওই বাড়ির অনুপরিমাণ জিনিসও নিয়ে আসেনি আরব। তবে আসার আগে বার কয়েক বাবার ফোন দিয়েছিল, কিন্তু কল বারবার ওয়েটিং দেখাচ্ছিল, তাই আর অপেক্ষা না করে চলে এসেছে। কত দীর্ঘ সময় পর এই গ্রামটাকে দেখছে আরিয়া। গ্রামে ফিরেও মনটা যে এখনো ওই শহরের মানুষগুলোর কথাই মনে করিয়ে দিচ্ছে। নিজের বাড়ির সামনে এসে দীর্ঘশ্বাস ছাড়ে। আসার পরে অনেকেই দেখেছে, কিন্তু তেমন চিনতে পারেনি। কিভাবে চিনবেন, সেই কত বছর হয়ে গেছে খলিল সাহেবের মেয়েকে দেখেছে। আরিয়াও আগ বাড়িয়ে কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করেনি, কার সাথে কথা বলতে ইচ্ছে করেনি। তাই ছোটখাটো একটা বাড়ি, এমনটা নয় যে একদম ছোট, আসলে শহরের বাড়ি থেকে একটু ছোট, আর ওই রকম রাজকীয় স্টাইলের নয়। কিন্তু গ্রাম দিয়ে খলিল সাহেবের বাড়িটি বেশ উন্নত। গেট খোলাই আছে, কিন্তু বাইরের ছায়া বা মা বাবা কাউকেই চোখে পড়ছে না। হয়তো ভেতরেই সবাই, ভেবে মুখে একটু হাসি ফুটিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢোকে। সামনের রুমে গিয়েই এক প্রকার ভয়ে চোখ দুটো ভয়ে কাঁপতে থাকে, শরীরের কম্পন বেগতিক হয়ে ওঠে। বিছানায় পায়ের ওপর পা তুলে মুখে জ্বলন্ত সিগারেট টেনে ধোঁয়া উড়িয়ে যাচ্ছে আফরান। কপালে হাতে হালকা রক্তের আভা লেগে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। পরনে শুধু একটা ব্ল্যাক শার্ট পরা, হাতা ফোল্ড করে উপরে ওঠানো, ততটুকু পর্যন্ত কালো লোমশগুলো দৃশ্যমান। আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আ- আপনি এখানে কখন আসলেন? আফরান যেন কিছু শুনছেই না। আরিয়া দুকদম সামনে গিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? আফরানের কোনো হেলদোল দেখা গেল না। আরিয়া এবার এই রুম ছেড়ে অন্য রুমে গিয়ে মা বলে ডাকতে লাগলো, কিন্তু কারো কোনো আওয়াজ নেই। আরিয়ার আশঙ্কা হয় কিছু করে দেয়নি তো ওই লোকটা আবার। হন্তদন্ত হয়ে সারা বাড়ি খোঁজে, ও মা বাবা বোন, কারো হুদিস মিলল না আরিয়ার। প্রচন্ড জেদ মনে একে দ্রুত পায়ে আফরানের কাছে গিয়ে বলতে লাগলো, কি করেছেন আমার মা বাবার সাথে, সত্যি করে বলুন। আফরান এখনো আগের মতো। আরিয়া এবার আফরানের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, আমাকেও আপনার ওই কালো জগতে আনতে বাধ্য করবেন না মিস্টার আরফান চৌধুরী। ভালোই ভালোই বলছি, আমার বাবা মা কোথায় বলে দিন। আফরান চোখ বন্ধ রেখে হাতের সিগারেটটা আরিয়ার দিকে এগিয়ে দিয়ে বাঁকা হাসে। সীমায় থাকুন, নয়তো কি করতে পারি আমি আজ। আফরান এবার চোখ খুলে আরিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে কলার থেকে আরিয়ার একটা হাত ধরে জ্বলন্ত সিগারেটটা ঠিক শিরা বরাবর ধরে। আরিয়ার অন্য হাতের সাথে সাথে আফরানের কলার থেকে সরে যায়। কি করছেন ভাইয়া, সরান এটা, হাত পুড়ে যাচ্ছে তো। আরিয়ার কাতর কণ্ঠে আফরানের বুক বিন্দু পরিমাণও গলল না। আরিয়া চোখ বন্ধ করে আছে, চোখের জল ফেলে বলতে লাগলো, প্লিজ ছাড়ুন ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে তো। আফরান এবার সিগারেটটা ছুঁড়ে ফেলে নিচে আরিয়ার হাতটা এক প্রকার ধাক্কা মেরে ছেড়ে দেয়। আরিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে। আফরানের চেহারায় কোনো আফসোসের ছাপ দেখা গেল না। আরিয়ার কপালে হালকা কেটে লাল রক্ত দেখা গেল। মৃদু শব্দে কান্না করতে করতে হাতের দিকে তাকালো, ছিলে গেছে। জায়গাটা সত্যি পুরো নীলচে হয়ে গেছে, তবে বেশি ক্ষত হয়নি। আপনি বড্ড পাষাণ ভাইয়া, এক সময় তো এমন এত কেয়ার করতেন, আজ কোথায় গেল সেই মন মানসিকতা? আপনার চোখে এত ঘৃণা কেন আমায় নিয়ে ভাইয়া? বলুন না, আমারও তো জানতে ইচ্ছে হয় আমাকে আঘাত করার কারণগুলো। ওই মেয়েটা আপনার চোখে এতটাই ভালো লেগে গিয়েছে যে এখন এমন করছেন আমার সাথে। এমনকি আমার মা বাবার সাথেও কি করে ফেলেছেন? হ্যাঁ, এতটা নির্দয় কেন হলেন? আফরানের রাগ নিয়ন্ত্রণ হবার বদলে মনে হচ্ছে আরো দীর্ঘ হচ্ছে। শোয়া থেকে উঠে নিচে নেমে প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলল, উত্তর চাই তোর, তাই না? আর বল, আর বল, কে জানতে চাস ফার্স্ট? আরিয়ার চোখে অসহায়ত্বের ছাপ। চোখ ভর্তি পানি নিয়ে আফরানের চোখের দিকে তাকিয়ে মিনতির স্বরে বলল, প্লিজ আর মারবেন না,
আপনার কাছে আর কিচ্ছু জানতে চাইবো না, প্লিজ ভাইয়া। আফরানের ভেতরটা যেন আটকে উঠল। এই চাহনি, এই মিনতি, বাঁচার জন্য একটু নিবেদন। চোখ ভর্তি বিশাল অভিযোগের ছাপ ছোপ ছোপ করছে। এই বিশালতা কাটিয়ে কিভাবে হাত তুলবে তার সকল ব্যস্ততা ও ক্লান্ততার মাঝে শান্তিপ্রিয়তার গায়ে? আরিয়া আফরানের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আফরান হাতের বেলটা ছুঁড়ে ফেলে সামনের দিকে। বেলটা দেয়ালের উপর পড়ে আওয়াজ হয়। আরিয়া ভয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, প্লিজ এমন করবেন না আমার সাথে, যেমন চাইবেন সবটা শুনবো ভাইয়া। আকস্মিক আরিয়া কারো স্পর্শ অনুভব করে চোখ মেলে তাকায়। আরিয়া আফরানের কোলে এই মুহূর্তে। আরিয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। হেসকি তুলে বলল, আমাকে এমন করে তুলে ফেলে দিবেন তাই না? বললাম তো শুনবো সব কথা, বিশ্বাস করুন আমায়। একদম চুপ। আর একটা কথা বললে এমনভাবে পিছিয়ে ফেলবো যে চিহ্নটুকু থাকবে না। কার অনুমতি নিয়ে একা একা বের হয়েছিস? কালকে চলে গেলি, কিচ্ছু বললাম না, তাই আজকে একদম চলে বসেছিস? তোকে কিভাবে সোজা করতে হবে জানা হয়ে গেছে। আরিয়া আফরানের এমন কড়া গলার কথা উপরে কথা বাড়াতে পারল না। কিছু বললেই তো। আফরান আরিয়াকে নিয়ে খাটের উপর বসিয়ে চারিদিকে একবার তাকায়। তারপর বিরক্ততা নিয়ে জায়গা ছেড়ে অন্য রুমে যায়। মিনিটের মাথায় আবার ফিরে আসে সেই বিরক্তিকর ফেস নিয়ে। এসেই আরেক ঝটকা খায়। এই মেয়েটাকে কোনো দিনও শান্তি দেবে না। রাগটা মাথায় ভর করে। উচিত ছিল ওটাকে তখন মারতে মারতে অজ্ঞান করিয়ে গতকালের মতো পানিতের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে ফেলে রাখা। তারপর আর পালানোর সুযোগ পেত না। দুহাতের মুঠিবদ্ধ করে রুম ছেড়ে বাহিরে তাকায়। আরিয়া মাত্রই আফরানের হাত থেকে পালানোর জন্য বের হয়েছিল, কিন্তু আফরানকে আবার চোখে পড়তে ভয়ে জড়সড় হয়ে আসে। বাহির থেকে বলতে লাগলো, আমাকে যেতে দিন, নয়তো ভালো হবে না মিস্টার আফরান। আফরান বাঁকা হেসে বলল, আবারও ভুল? ভেরি গুড। লাইসেন্স পেলাম তখন মাঠটা উসুল করার। কি করবেন আপনি? মারতে মারতে আর কত মারবেন? কতবার তো মারতে চেয়েছেন, কেন মারেননি? সুযোগ তো ছিল তাই না? এই মেয়ে কখনো বুঝবে না, এটা রন্ধ্রে রন্ধ্রে বোকামে মিশে আছে। ভেতর আসবি নাকি ঝামেলা চাস? কোনোটাই চাই না, আমায় যেতে দিন, নয়তো আপনি চলে যান। দেখুন, এটা কিন্তু আপনার শহর এলাকা নয়। বাড়াবাড়ি বন্ধ করুন আর চলে যান। দেখ আরো রাত হয়ে গেছে, ভেতর আয়। যদি কিছু হয়ে যায় তখন কিন্তু কি হতে পারে তোর নিশ্চয় ধারণা আছে। আরিয়া ভয়ে চারদিকটা একবার তাকায়। খেয়ালই ছিল না এতটা অন্ধকার কখন হয়ে গেল। শুধু এই সাইকো লোকটার থেকে পালানোর আপ্রাণ চেষ্টা ছিল। আপনি চলে যান আমার বাড়ি থেকে। আমার মা বাবাকে আমি নিজেই খুঁজে নেব। দ্বিতীয়বারের মতো রাগানোর মতো উদ্ভট কাজ করিস না, ভালো করে বলছে। চলে আয়, নয়তো কি করে বসবো আর তোর ধারণা নেই। চুপচাপ আস। আপনি চলে গেলে তবেই ফিরবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছে, কিন্তু একা যেন এখান থেকে বের হতে না দেখে। আরিয়া মনে মনে, হঠাৎ কি হলো ওনার? এমনভাবে মেনে নিলেন এত সহজে? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? সত্যি করে বলুন তো, কি মতলব এঁকেছেন ভেতরে? উদ্দেশ্যটা কি আপনার? আফরান হালকা পায়ে ধীর পায়ে আস্তে আস্তে বলল, তোর কেন মনে হচ্ছে আমার অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনি তো এত সহজে মানার লোক না। আজ কেন? এতই বলছিস আমায়? অবশ্যই বুঝি। আপনি কি প্রকৃতির মানুষ সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তাই? তাই ভুল বুঝিস কেন তাহলে? উল্টো পাল্টা কেন করিস? আরিয়া কি যেন ভেবে বলল, আমি আপনাকে ভুল বুঝি না, যা বুঝি সেটাই ঠিক। আর আপনার কোনটা ভুল? ও হ্যাঁ, বুঝেছি। বলুন, ওই মেয়েটার সাথে এঙ্গেজ হয়েছেন এটা ভুল, নাকি ওই মেয়েটাকে নিয়ে রুমে ঢুকে গিয়েছিলেন সেটা ভুল? আমার জিজ্ঞেস করেছিস এসব কিছু বোঝার আগে? নিচে নিচে ভেবে নিয়ে। আরে আপনি কাছে কেন আসছেন? ওখানেই দাঁড়িয়ে থাকুন। বলে আরিয়া দু কদম পিছিয়ে যায়। আফরান চট করে এসে আরিয়াকে কোলে তুলে নেয়। ছাড়ুন বলছি। আপনি চিট করেছেন, কথা বলতে বলতে এইখানে এসেছেন, এই ছিল আপনার মনে? আফরান কিছু না বলে আরিয়াকে নিয়ে ভেতরে গিয়ে খাটে বসিয়ে দরজা আটকে দেয়। দরজা কেন আটকালেন? কি করবেন আপনি? দেখুন, আমাকে আপনি মারতে পারবেন না আমি জানি। শুধু শুধু ভয় দেখিয়ে লাভ নেই। বলে আরিয়া খাট থেকে নেমে যায়। এতটা বুঝে গেছিস যে মারতে পারবো না, কিন্তু কেন মারতে পারবো না সেটা ভেবে দেখেছিস কখনো? আরিয়া কি যেন ভাবতে লাগলো। আফরান আরিয়ার কাছে এসে পুড়ে যাওয়া হাতটা ধরতে আরিয়া ওহ শব্দ উচ্চারণ করে হাত সরিয়ে নিয়ে বলল, আবার ব্যথা দেবেন? দেখুন, দূরে থাকুন। আজকে আর একটু মারলে কিন্তু চিৎকার করবো। এটা গ্রাম এলাকা, আওয়াজ পেলেই সবাই ছুটে আসবে, বুঝলেন আপনি?
আফরান কপাল কুঁচকে আরিয়ার দিকে তাকিয়ে আকস্মিক গলায় ঝোলানো ওড়নাটা হাতে নিয়ে নেয়। আরিয়া হঠাৎ বিষয়টা বোধগম্য হতেই বুকের উপর দুহাত ক্রস করে নিয়ে বলে, ভাইয়া কি করছেন? আ- আপনি দেখুন, উল্টাপাল্টা কিছু করবেন না বলে দিলাম। আমার সত্যি তো নিয়ে আপনি। তোর সতীত্ব আছে, ভুলে যাস না। আফরান চৌধুরীর কাছে আগেই নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিল ইচ্ছে করে। আরিয়া কি বলবে বুঝতে পারে না। সেদিন তো আরিয়া ভেবেছিল ভাইয়া নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু এটা যে ভুল ধারণা ছিল তার। কিন্তু এখন তো প্রমাণ অন্যজনের হবু হাজবেন্ড, এটা জেনেও কিভাবে। বল, আরো কিছু বলার আছে? দেখুন মিস্টার, সেদিনের বিষয়টা আলাদা, আজকেরটা আলাদা। আপনার এখন বিয়ে হতে। এটুকু বলতেই ওনাটা আরিয়ার মুখের ওপর ধরে পেছন দিয়ে নিয়ে বেঁধে দেয়। আ উম, আফরান আরিয়ার দুহাত বুকের ওপর থেকে কিছুটা জোর করে সরিয়ে টেনে নিয়ে খাটের উপর বসায়। পাশেই আফরান বসে আরিয়ার পুরা হাতটা নিজের তালুতে নিয়ে বলল, খুব লেগেছে তাই না? তোমাদের বাসায় ওষুধ কোথায় রাখা বলতে পারবে? আমি পাইনি। আরিয়া বারবার বাঁধন খুলে দেওয়ার জন্য বারবার ইশারা করছে। আফরান এবার ওনাটা মুখের উপর থেকে সরিয়ে বলল, বেশি কথা বলবে না বলে দিচ্ছে, নয়তো হাত পা বেঁধে দিব নেক্সট। আপনি সত্যি পাগল হয়েছেন ভাইয়া। এমন কেন করছেন? একটু আগেই তো মারতে চেয়েছেন। চুপ থাকো আর বলো ওষুধ কোথায়। কেন চুপ করব? আপনি এমন কেন করছেন? কি করেছি আমি? আফরান রাগ কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে বলল, দেখো আরো, আবারও বলছে, প্রশ্ন করো না, তোমার উত্তর নিজে থেকেই পাবে। আমি এখন জানতে চাই, মা বাবাকে কোথায় রেখেছেন আর এখানে কেন এসেছেন? আপনি তো বলেছিলেন যেন আপনার সামনে না আসি। তাহলে আফরানের ধৈর্য ভাঙে। এই মেয়ের সাথে ভালো ব্যবহার করা মানে এটা কথার বাইরে যাবেই। ঠাস করে গালে একটা চট বসিয়ে বলল। তারপর বল, আর কি কি জানতে চাস বল। আরিয়া গালে হাত রেখে ঠোঁট উল্টে আফরানের দিকে তাকিয়ে রইল। দেখ, এমন ভাবে তাকাচ্ছি কেন? কথা বলে শুনতে পারিস না? মারতে হবে কেন তোকে? বুঝিস না কি বলি? আরিয়া এবার ভ্যা ভ্যা করে কেঁদেই দিল। এই, চুপ করবি নাকি আবারও? আরিয়া আফরানকে অবাক করে দিয়ে আফরানের বুকে মাথা ফেলে কাঁদতে লাগলো। আফরান একটু হতভম্ব হয়। কিছু মুহূর্ত এভাবেই অতিবাহিত হয়। আফরানের ভাবনার থেকে সম্বিত ফিরলে এক হাতে আরিয়াকে জড়িয়ে অন্য হাতে আরিয়ার মাথায় রাখে। খুব বেশি বকেছে? আরিয়ার মুখে কোনো কথা নেই, এক পানে কেঁদেই চলেছে আফরানকে খিচে ধরে। খুব ব্যথা দিয়েছে? হাতে অনেক ব্যথা হচ্ছে, ডাক্তার কাছে যাবো চলো। বলে আরিয়াকে ওঠাতে নিলে আরিয়া না উঠে আরো শক্ত করে ধরে আফরানের বুকে মুখ গুজে বলল, আপনি অনেক খারাপ ভাইয়া। খুব কষ্ট দেন আপনি আমায়। এত কেয়ার করে লাভ কি যদি ক্ষতিটা নিজেই করেন? তুমি কি অন্যকে ছুবে কেন বলো? আমার উপর রাগ করেছে বুঝলাম, তা বলে অন্য পুরুষের ছোঁয়া কেন লাগবে তোমার শরীরে? এই জন্যই এমনটা করবেন? আপনাকেও তো ওই মেয়েটা ছুঁয়েছিল রিং পরানোর সময়। আমি করেছি এমনটা আপনার সাথে? জেলাস? উম, এই তো বললে স্নেহা ছুঁয়েছে, তাই তোমাকে অন্যজন ছুবে, এটাই তো তাই না? আরিয়া বুক থেকে মাথা উঠিয়ে চোখ মুছতে মুছতে বলল। জানি না, কিন্তু আপনাকে ওই মেয়েটা কেন ছুবে? আফরান স্মিত হেসে আরিয়াকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বালিশের পাশ থেকে একটা সিগারেট হাতে নিয়ে আগুন ধরিয়ে বলল, এটা ফেলে দিন বলছি। আমার এসব পছন্দ না। আর আপনি এগুলো কেন খান? কতবার বলেছি এসব ভালো লাগে না আমার। আফরান আবারও মৃদু হেসে আরিয়ার সামনে এসে সিগারেটটা আরিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, যেখানে যেখানে দেখেছো আমায় ছুঁয়েছে সে স্থানগুলোতে এটা দিয়ে পুড়িয়ে দাও। আরিয়ার ভেতরটা ধুক ধুক আওয়াজ হতে থাকে। আসলে কি সাইকো মিস্টার মাফিয়া? না হলে এমন উদ্ভট কাজ কেন করবে বলে মনে হয় না। উফ, কি হলো নাও? এটা ফেলে দিন, লাগবে না আমার। আপনার মতো এমন পাষাণ হতে পারবো না আমি। আফরান আবারও হেসে সিগারেটটা নিজেই আঙুলের যে জায়গাটায় রিং পরিয়েছিল সেই জায়গাটায় জ্বলন্ত সিগারেটটা ধরে। আরিয়া হকচকিয়ে উঠে বাতাসের চেয়েও দ্রুত গতিতে আফরানের হাত থেকে সিগারেটটা একটানে ফেলে দিয়ে বলতে লাগলো, আপনি কি পাগল? কি করছেন এসব? কেউ নিজেকে এমন ভাবে আঘাত করতে পারে? আপনার আদৌ অনুভূতি বলতে কিছু আছে নাকি? আফরান মৃদু হেসে আরিয়ার ছোট্ট হাত দুটো নিজের তালুতে নিয়ে বলল, এইটুকুতে এত সিরিয়াস? আপনার কাছে এটুকু মনে হচ্ছে? দেখুন, আপনি যদি আমার সাথে থাকতে চান অবশ্যই এসব সাইকোটাইপ বিষয়গুলো বাদ দিতে হবে। না হলে কিন্তু আমি আপনার সাথে থাকতে পারবো না।
আরিয়ার কথাটা শেষ হতেই মাথায় বিষণ্ণতা কাজ করতে লাগলো। বারবার এই মেয়ের মুখে এই চলে যাওয়ার কথাটা একদম মৃত্যুর চেয়েও বিষাক্ত আফরানের কাছে মনে হয়। এটা কি মেয়ে কোনো জন্মে বুঝবে? সঙ্গে সঙ্গে আরিয়ার কোমল হাত দুটো চেপে ধরে। করছেনটা কি? ছাড়ুন বলছি। এসব কোন ধরনের ব্যবহার? এতক্ষণ তো ভালোবাসা দেখাচ্ছিলেন, হঠাৎ কি হলো আবার? লাগছে আমার। ছাড়ুন। কার সাথে থাকার তোর আরো ইচ্ছে আছে? নাম বল। এত সাহস কি করে হলো তোর এসব বলার? একদম রক্তের বন্যা বইয়ে দেব। কি ভাবিস নিজেকে? সত্য করে বল, তোর ভেতর আর কজন ছেলের নাম গাথা আছে? ওইগুলোকে পিছিয়ে দিতে আমার সময় লাগবে না। ছাড়ুন। আমি কখন বললাম আমার অন্য কাউকে পছন্দ? সত্যি বলছি, আপনি ছাড়া আর কেউ নেই আমার জীবনে, বিশ্বাস করুন। হাতটা ছাড়ুন বলছি। আফরান আরো জোরে চেপে ধরে বলল। মিথ্যে বলবি না, একদম সত্যি করে বল। ভালো করে বলছি, নয়তো পরে জানতে পারলে অস্তিত্ব থাকবে না ওই ছেলের। আরিয়া কান্না করতে করতে বলল। বিশ্বাস করছেন না কেন আমার কথা? আমি সত্যি বলছি ভাইয়া। দেখুন না আপনি কেমন করছেন। এই কারণগুলোই আমাকে আপনার কাছে আসতে বারণ করে। বিশ্বাস করুন, আমি ভালোবাসি আপনাকে, নয়তো ওই বাড়ি থেকে আসতাম না জেলাস হয়ে। বুঝতে পারছেন না কেন? সত্যি করে বলছি, এবার ছাড়ুন। আরিয়ার কথাগুলো আফরানকে শান্ত করতে কিছুটা সফল হয়েছে। হাতের বাঁধন হালকা করে একটা দীর্ঘশ্বাস ফেলে আরিয়াকে বলল। সত্যি তো? এজন্য এসেছিস? আরিয়া হাতটা ছাড়িয়ে প্রথমে ব্যথাতুর জায়গার দিকে তাকালো। লাল হয়ে গেছে, দুটো হাত আঙুলের ছাপ পর্যন্ত বসে গেছে। আফরান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে একবার দেখে নিল। আপনাকে আমার কিছু বলার নেই আর ভাইয়া, আপনার এই কাজগুলোর জন্যই। এইটুকু বলে আরিয়া থেমে যায়। আবার যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলে, নিশ্চয়ই এবার গলা টিপে মেরেই ফেলবে। আফরান চুপ করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরল। আরিয়া পেছন থেকে ডেকে বলল। কোথায় যাচ্ছেন? একা আসার শাস্তি কিন্তু এখনো দেয়নি। জাস্ট একটু মায়া হলো, তে কিছু করবো না, চিন্তা করিস না। চাচা চাচি কেউ কিন্তু বাড়ি নেই, এখানে থাকবি আর এটি তোর শাস্তি। আরিয়া ভয়ে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বলল। আ- আপনি আমায় একা রেখে যেতে পারবেন ভাইয়া? যদি ভূত এসে নিয়ে যায় আমায়, তখন কি হবে আপনার? তুই এটারে যোগ্য। একা আসার সময় মাথা ছিল না, যদি রাস্তায় কোনো ঝামেলা হতো তখন। আরিয়া ঢোক গেলে আফরানের কাছে যেতে নেয়, কিন্তু তার আগেই আফরান দ্রুত পায়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিয়ে চলে যায়। আরিয়া দরজা ধাক্কিয়ে বলতে লাগলো। দরজা খুলুন ভাইয়া, আমি একা ভয় পাই। খুলুন বলছি। দেখুন আর হবে না বললাম তো। কিন্তু আফরানের আওয়াজ না শুনে বুঝলো আফরান সত্যিই চলে গেছে। আরিয়া এবার ভ্যা ভ্যা করে দরজায় পিঠ ঠেকিয়ে বসে কাঁদতে লাগলো। আপনি খুব বাজে ভাইয়া, আমাকে একটু বোঝেন না। বেশ কিছুক্ষণ পর আরিয়া কান্না বন্ধ করে উঠে দাঁড়িয়ে সারা বাড়ি রাউন্ড দিতে লাগলো। খাবার মতো কিছু পায়নি পানি ছাড়া। মা বাবা কোথায়? উনি কিছু করে দেননি তো? বাড়ির বেহাল অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, ভাঙা চূড়াগুলো মালামাল এলোমেলো হয়ে আছে। নিশ্চয়ই জোর করে উঠিয়ে নিয়েছে খারাপ লোকটা। মা বাবাকে খুঁজতে হবে যেভাবেই হোক, কিন্তু খুঁজে বের করতে হলে তো আগে ওনার কাছ থেকে পালাতে হবে আমায়। এদিকে জাফর সাহেব অফিস থেকে এসে আরিয়ার নিখোঁজ হওয়ার কথা জানতে পেরে অনেক খুঁজেছে, কিন্তু হদিশ মেলেনি। তাই পুলিশ কমপ্লেন করে, কিন্তু পুলিশরা এখনো অবধি কোনো তথ্য দিতে পারেনি। সামিরাও যাদের চেনে সবাইকে প্রায় কল করে করে জিজ্ঞেস করেছে। তাছাড়া আরও কোথাও যাওয়ার হলে তো অন্তত আমাকে বলে যেতে পারতি। হুট করে কোথায় হারিয়ে গেলি? কিন্তু আয়ুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে সেদিকে রাস্তায় সকল জায়গা দিয়ে আরিয়ার ফটো দেখিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু বৃথা। আরিয়ার বাবার কাছেও হাজারবার কল দেওয়ার ট্রাই করেছে, কিন্তু যতবার দিয়েছে ততবারই ফোন সুইচ অফ আছে বলেছে। আফরানকে পর্যন্ত ফোন দিয়েছে খবরটা জানানোর জন্য, কিন্তু আফরান একবারের জন্য ফোনটা ওঠানোর প্রয়োজন মনে করেনি। হঠাৎ ঝড়ো হাওয়ায় শ শ আওয়াজে আরিয়ার ঘুম ভাঙে। কাঁদতে কাঁদতে এভাবেই ঘুমিয়ে পড়েছিল আরও, কিন্তু এত প্রবল হাওয়ায় জানালার পর্দাগুলো এপাশ ওপাশ উড়ছে। দরজা থেকে বাতাসের কারণে শ শ শব্দে আরিয়া কেঁপে ওঠে। লাইট জ্বালানোই ছিল। পাশ থেকে জগটা নিয়ে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে গিলল। শরীর ঠান্ডা হয়ে আসছে। ভয়ে বিকেলেই তো আকাশ একদম পরিষ্কার দেখেছিল, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে কেন? আজ বৃষ্টিটা না হলেই কি হতো না? ভাবার মাঝেই হঠাৎ করে লাইটের আলো নিভে যায়। দেশে এই একটা সমস্যা,
একটু বৃষ্টি বা রোদের আনাগোনা দেখলেই লোকগুলো কারেন্ট খেলা শুরু করে। আরিয়া এবার ভয়ে একদম দেয়ালের সাথে ঘেঁষে কম্বলটা সাইড থেকে টেনে শরীরে মুড়ি দিয়ে শুধু মাথাটা বের করে আওয়াজ করে কাঁদতে লাগলো। কোথায় তোমরা? ভয় লাগছে আমার, খুব ভয় লাগছে। এসো না আমার কাছে। বাবা প্লিজ দেখো, তোমার মেয়ে খুব ভয় পাচ্ছে। কথাগুলো বলে বলে আরিয়া ডুকরে বুক ভাসায়। এমন একা রেখে কিভাবে চলে যেতে পারলেন ভাইয়া? একটুও মায়া হলো না? হবেই বা কি করে? আপনার তো মনই নেই। আরিয়ার জীবনে এমন কালো রাত প্রথম আসলো। এত ভয় কখনো পায়নি সে। মিস্টার মাফিয়ার থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে সময়টা। আচ্ছা, অন্যদিন তো ঘুমোলেই কখন সকাল হয়ে যায় বোঝাই যায় না, আজ কেন সময়টা দীর্ঘ হচ্ছে? এসব ভাবনার মধ্যেই হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে শিউরে ওঠে কলিজা। কাপা গলায় বলল, কে আপনি? অন্ধকারে মানুষটির প্রতিচ্ছবিও দেখা গেল না, আর আওয়াজও করল না কোনো রকম। ভাইয়া? কোনো উত্তর নেই। আরিয়া বুঝলো নিশ্চয়ই তার মাফিয়া কিলার তাকে এমন একা এই অবস্থায় রেখে গিয়ে চিন্তায় মরে যাচ্ছিল। আবারও এসেছে। খুশিতে দৌড়ে খাট থেকে নামতে আরিয়াকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি আসবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে যেতে পারো না আমায়। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিস্তব্ধতায় কাটে কিছু মুহূর্ত, কিন্তু হঠাৎ আরিয়াকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল আফরান, পুনরায় আগের মতো দরজা লাগিয়ে। আরিয়া পেছন থেকে ভাইয়া বলে ডাকলো, কিন্তু কোনো উত্তর পায়নি। কিন্তু এমন করার মানে কি আরিয়ার মাথায় ঢুকলো না। এমন করে কিভাবে আপনি চলে যেতে পারলেন আমায় এভাবে রেখে? আবারও এই গুমট অন্ধকারে আরিয়ার ভয়ে বুক কেঁপে ওঠে। ভয়ে আস্তে করে পা ফেলে খাটের উপর এক পা রাখতেই আবার দরজার আওয়াজ পেয়ে পেছন ঘুরে আফরান দরজার কাছে থাকতেই আরও বলে ডাকলো। আরিয়ার চোখ মুহূর্তেই আবার খুশিতে চাকচিক্য হয়ে ওঠে। আফরানের ডাকে সাড়া দিয়ে বলল, ভাইয়া কোথায় চলে গিয়েছিলে? আফরানের শরীর ভিজে ছোপ ছোপ হয়ে আছে। দৌড়ে এসে আরিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেশি ভয় পেয়েছ? এই যে আমি এসে পড়েছি, দেখো আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এমন হবে। আরিয়াও ঝাপটি মেরে আফরানকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি খুব বাজে। এমন করে শাস্তি কেন দেন? আমার ভয় করে না? ভুল হয়ে গেছে আমার, করে যা আর হবে না, বিশ্বাস করো। আরিয়া চুপচাপ চোখ বন্ধ করে জড়িয়ে আছে। ভয়ের তোলপাড় যেন বুক থেকে যাচ্ছেই না। হঠাৎ করেই আফরান আরিয়ার শরীরে জড়ানো জামাটা শক্ত হাতে একটানে ছিঁড়ে হাত থেকে ছুঁড়ে ফেলে। আরিয়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, তোর মতো চরিত্রহীন মেয়ের জন্য এতক্ষণ আমার প্রাণ যায় যা অবস্থা হচ্ছিল। আচ্ছা, আরিয়ার মাথায় কিছুই ঢুকলো না। কি থেকে কি হলো? এমন কেন করছেন উনি? আর জামা, জামা কেন? যদিও কারেন্ট না আসায় অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়নি। আরিয়ার শরীর ঢাকতে প্রথমে দুহাত ক্রস করে বুকের উপর দেয়, তারপর খাট থেকে এক হাতে কম্বলটা নিয়ে শরীরে জড়িয়ে ভয়ঙ্করভাবে গর্জিয়ে উঠল আরিয়া। প্রবলেমটা কি আপনার? এগুলো কোন ধরনের অসভ্যতা? আপনার ধারণা আছে কি করছেন আপনি? মাথাটা কি গেছে আপনার একদম? আফরান আরিয়ার কাছে গিয়ে বাহু ধরে কম্বলটাও সরিয়ে দিয়ে খামচে ধরে যতটা জোরে ধরা সম্ভব ততটাই জোরে ধরেছে। আফরানের হাত মুহূর্তেই ভিজে উঠে হয়তো রক্তে। সত্যি করে বল, কাকে ফোন করে এনেছিলে? আজ হয়তো তোকে মারবো, নয়তো একদম পাগল বানিয়ে ছেড়ে দেবো। এমন অবস্থা বানাবো যে বেঁচে থাকার মতো ইচ্ছাটুকুও থাকবে না। আরিয়া বাহুর ব্যথায় কুকিয়ে ওঠে। লাগছে তো। পাগল হয়ে গেছেন ভাইয়া। দরজা আপনি বাইরে থেকে আটকে গিয়েছেন, আবার নিজেই খুলে এসেছেন। চোখ কি অন্ধ আপনার? আর আমি ফোন পাবো কোথায়? আমি আপনাদের বাড়ি থেকে কিচ্ছুটি নিয়ে আসিনি, গাড়ি ভাড়াটুকু ছাড়া। দেখেননি ফাঁকা হাতে এসেছি। আচ্ছা সেসব না হয় বাদই দিলাম, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতে মুখে বাঁধলো না আপনার? লাগছে তো, ছাড়ুন। আফরান আরিয়ার কোনো কথা শুনল কিনা জানি না, তবে এই মুহূর্তে পৃথিবীটা পুরো ছাড়খাড় করে দিতে ইচ্ছে হচ্ছে আফরানের। ধ্বংস করে দিতে ইচ্ছে হচ্ছে সবকিছু। কিভাবে পারলো এই মেয়ে আমাকে ঠকাতে? হেগে তো পাপ করেছে, তার উপর মিথ্যা বলে যাচ্ছে। এই মেয়েকে মেরে নিজেও মেরে দিতে ইচ্ছে করছে। একটা মেয়েকে নিজের করে ধরে রাখতে পারলাম না। ছি, শেষ পর্যন্ত কিনা আরেকজনকে বেরিয়ে দিল চোরের। এটাকে পরে গিয়ে বলে না বেঁচে থাকার কোনো অধিকার নেই এই মেয়ের। আফরান চৌধুরীর সাথে ধোকা? নো ওয়ে।
আরিয়া আফরানের বুকের ওপর শার্ট খামছে ধরে ক্রমাগত ব্যথার কারণে, যদিও এতে আফরানের বুকেও প্রচন্ড ব্যথা হয়, তবে আফরানের এতে কোনো ভ্রুক্ষেপ নেই এই মুহূর্তে। শুধু একটা পয়েন্টই ঘুরছে, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার এই মেয়ের নেই। যেহেতু করে ফেলেছে, এর ফল তো ভোগ করতেই হবে। আর কিছু না ভেবে আরিয়ার বাহু ছেড়ে দিয়ে হাতের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে টেবিলের এক পাশে রাখে। আরিয়া ছাড়া পাওয়া মাত্রই ব্যথা ভুলে গিয়ে আগে বিছানার ওপর থেকে কম্বল টেনে শরীরে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ এমনটা করবেন না, আমার সাথে এমন করবেন না। কি হয়েছে বুঝিয়ে বলুন। আফরান আরিয়ার দিকে ধনুকের অগ্রভাগের ন্যায় ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বাঁকা হেসে কাছে এসে বিছানার ওপর থেকে এক হাতে ওড়নাটা নিয়ে কি যেন ভেবে আবার রেখে দিয়ে ফোনটা নিয়ে অন্য রুম থেকে রহিমা বেগমের বিশাল আকৃতির কাপড়টা নিয়ে আসলো মিনিটের মধ্যেই। কি করবেন আপনি বলুন না, কি করবেন? এটা কেন এনেছেন? আফরানের মুখে শুধু পিচাসময় হাসির রেখাই দেখা যাচ্ছে। চোখ দুটো যে গাঢ় লাল হয়ে আছে, ফ্ল্যাশের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ার কাছে এসেই শরীর থেকে কম্বলটা এক টানে ছিটকে ফেলে দিয়ে কাপড়ের একটু অংশ ছিঁড়ে নিঃশব্দে আরিয়ার দুহাত শক্ত করে ধরে একসাথে করে কাপড়ের টুকরোটা দিয়ে বাঁধতে শুরু করে। আরিয়ার চোখ বেয়ে অনবরত পানি ঝরছে, চোখ জোড়া বন্ধ করে আছে, শরীরের ছোট্ট কাপড় ছাড়া আর কিচ্ছু পরিহিত নেই। আপনার কি একটু দয়া মায়া নেই, লজ্জা শরম নেই? আপনার আপনার নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? প্লিজ ওটা শরীরে জড়াতে দিন না, ইজ্জতটুকু অন্তত রাখুন। বলে কাঁদতে লাগলো আরিয়া অসহায়ের মতো। ছোটার চেষ্টা করছে, কিন্তু এই বৃহত্তর শক্তির কাছে কি আর এইটুকু শক্তির কোনো দাম আছে? কি করছেন এইসব? কি করেছি আগে বলুন প্লিজ। কথা বলছেন না কেন? প্লিজ ছেড়ে দিন না। আমাকে বেঁধে দিয়ে চলে যাবেন তাই না? দেখুন যাই করুন আমি মেনে নিচ্ছি, কিন্তু ওটা আমার শরীরে পরিয়ে দিন। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমায় দয়া করুন আপনি। বলে আওয়াজ করে কাঁদতে লাগলো আরিয়া। আফরানের সেদিকে কোনো প্রকার মন নেই, উল্টো আরিয়াকে এই অবস্থায় দুহাত উল্টে কোলে তুলে নিয়ে খাটের উপর ঠাস করে ফেলে দেয় কোল থেকে। তারপর পরনের বেল্ট খুলে নিচে ফেলে দিল। এমনভাবে ফেলতে পারলেন ভাইয়া? খুব ব্যথা পেয়েছি তো আমি। এমন কেন করছেন বলুন না, কিছু তো বলুন ভাইয়া। আমার আর্তনাদ কি আপনাকে আজও ছুঁতে পারবে না? এতটা নির্দয় আপনি। একবার তো বলুন কি অপরাধ আমার, কি করেছি আমি? আফরান আবারও টেবিল হেসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, জেনে বয়স হয়েছে, অমনি শরীরে গরমের রক্তের শারীরিক চাহিদাটা বেড়ে গেছে। হতেই পারে এই বয়সে, কিন্তু বিয়ে করেছে কি ঢং করতে? বিয়ের পরেও অন্য ছেলের সাথে রাত কাটানোর জন্য এত সাহস বেড়ে গেছে যে আফরান নামটাকে মাথা থেকে ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে মেলামেশা করছিস? সাহস কি করে হয় তোর আমার পার্সোনাল বডি নোংরা করার? আরিয়ার অসহায় কণ্ঠ। কি সব বলছেন ভাইয়া? আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। আফরান শার্ট খোলা শেষে শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে আরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। ভাইয়া কি কথা শেষ হওয়ার আগেই আরিয়ার ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নেয় আফরান। আরিয়া ছোটার জন্য ছটফট করে, কিন্তু আফরান এক হাতে আরিয়ার মাথার পেছনের চুলে শক্ত করে ধরে অন্য হাতে পিঠের নিচ থেকে অপর পাশের বাহুখানা সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরে। এতে আরিয়ার নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলে। আরিয়ার হাত বাঁধা, নিজেকে ছাড়ানোর মতো কোনো উপায় পেল না। আজ আফরানকে নরম পশুদের কাতারে দাঁড় করাতে ইচ্ছে হচ্ছে আরিয়ার। ঠোঁটজোড়া এমন করে কামড়ে দিয়েছে বারবার একটু পরপর। সময়টা আজ বয়ে গেছে, বোধ হয় শেষ হবার নয় এই অবাধ্য রাত। কিভাবে আটকাবে আফরানকে? সে সুযোগটুকু কেড়ে নিয়েছে আফরান। চিৎকার করার মতো আওয়াজ বের হচ্ছে না, শুধু গোঙানির আওয়াজ। আরিয়ার গলায় কিভাবে চিৎকার করবে? কখন থেকে ওষ্ঠ্যদয় নিজের মতো কামড়ে যাচ্ছে, ছাড়ার নামগন্ধ নেই। তবে মাঝে মাঝে যে খুব জোরে কামড়গুলো দিচ্ছে, এতটাই বিষাক্তময় লাগছে যেন এখনই দমটা বেরিয়ে যাবে ওর। এত ক্ষোভ কিসের ওনার আমার উপর? কি করেছি আমি? প্রায় অনেকক্ষণ পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবায় আফরান। আরিয়া সুযোগ পাওয়া মাত্রই চিৎকার করতে লাগলো।
প্লিজ কেউ বাঁচাও, কেউ হেল্প করো, প্লিজ হেল্প মি। কিন্তু এই ঝড়ো হাওয়ার রাত্রিরে কে শুনবে তার আওয়াজ? আফরান এবার মাথা উঠিয়ে টেবিল হেসে পাশ থেকে এক হাতে আরিয়ার ওড়নাটা নিয়ে মুখে বেঁধে দেয়। আরিয়া চেয়েও কিছু করতে পারছে না। এর থেকে বড় অসহায় মুহূর্ত আরিয়ার জীবনে কখনো আসেনি। চোখ বেয়ে অনর্গল পানি ঝরিয়ে যাচ্ছে শুধু। আরিয়ার শরীর থেকে একটু উপর হয়ে এক হাত এগিয়ে ফোনের ফ্ল্যাশটা বন্ধ করে দিয়ে পুনরায় আফরান নিজের কাজে মনোযোগ দেয়। পরপর আরিয়ার গলায়, ঘাড়ে, পেটে কামড় বসায়। স্বাভাবিকভাবে নয়, প্রতিটা কামড়ের জায়গাগুলোতে সঙ্গে সঙ্গে নীলচে আকার ধারণ করছে নিশ্চিত। বেশ কিছুক্ষণ পর স্পর্শকাতর স্থানগুলোতেও আফরানের বেসামাল হাত চলে যায়। মত্ত হয় নির্লিপ্ত পাষণ্ডময় অস্বাভাবিকভাবে আরিয়াকে উপভোগ করায়। কেউ কি আটকানোর মতো আছে? কেউ কি আজকের রাতের কথা জানবে? আরিয়া কি এরপরেও আফরানের সাথে থাকবে, নাকি নিজেকেই শেষ করে দেবে বাধ্য হয়ে? এমন অপবিত্র শৈলের মূল্য আছে? কাউকে জানালেও তো লাভ নেই। কে বিশ্বাস করবে মিস্টার আফরান চৌধুরী তাকে রেপ করেছে? সবকিছুই বৃথা যাবে। তার চেয়ে আত্মহত্যা জিনিসটাই ভালো নয় কি? আরিয়া ব্যথায় একটু পরপর কাতরিয়ে উঠছে। আফরানের তাতে কিছু যায় আসে না। সে মত্ত হয়ে আছে আরিয়াকে শাস্তি দেওয়ার পরম নেশায়। কিন্তু এমনভাবে তো সে তার বউকে উপভোগ করতে চায়নি। সুন্দরভাবে শুধু একটু বাঁচতে চেয়েছে বউটাকে নিয়ে। সেটা তো বউ দিতে পারল না। বারবার কিছু না কিছু করবেই। কিন্তু আজ যেটা করেছে সেটার মূল্য অবশ্যই তার বউকে দিতেই হবে। কাকে এনেছে ও রাতের বেলা বাড়িতে? ওই পারফিউমের গ্রানটা কার শরীর থেকে লাগিয়েছে নিজের শরীরে? আমার তেমন স্মেলের কোনো স্প্রে নেই। তবে এটা প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট নয় যে অবশ্যই কাউকে এনেছিল। কই, সন্ধ্যা রাতে তো এমন সন্দেহবোচন কোনো কিছু পাইনি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর যখন বুঝতে পারে আরিয়া সবটা আর নিতে পারবে না, প্রায় জ্ঞান হারানোর অবস্থা, সেই মুহূর্তে এসে আফরান আরিয়ার শরীরের ওপর থেকে নেমে পাশের বালিশটায় মাথা রেখে চোখ বন্ধ করে দীর্ঘ বিষাদময় শ্বাস ছাড়ে। ইচ্ছে তো এখনো হচ্ছে একেবারে মেরে দেবে এই মেয়েকে, যার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে থাকবে। ওই নষ্ট শরীর দরকার নেই তার। তবুও শেষ মুহূর্তে নিজের বেহা মনের কাছে হার মেনে নিয়ে ছেড়ে দেয়। তারপর উঠে খাট থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। আরিয়ার বেহাল অবস্থা হয়ে গেছে। শরীরে বিন্দু পরিমাণও শক্তি নেই। এই বুঝে জ্ঞান হারাবে। নিথর ক্লান্ত শরীরটা বড্ড ব্যথায় হয়ে আছে। চোখ বন্ধ করে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। ওয়াশরুম থেকে বের হয়ে এসে ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করে ফ্ল্যাশ জ্বালাবে, ঠিক তখনই আরিয়া দুর্বল শরীরটাকে নিয়ে মুহূর্তেই শোয়া থেকে চট করে উঠে বসে আফরানের দিকে শেষবারের মতো অনুনয়ের চোখে তাকিয়ে মাথাটা দুদিকে নাড়িয়ে কিছু ইশারা করে। এই দৃষ্টির ভাষা বুঝতে আফরানের অসুবিধে হয়নি, তাই ফ্ল্যাশ না জ্বালিয়ে আরিয়ার হাতের বাঁধন খুলে দিয়ে মুখে বাঁধা ওড়নাটাও খুলে দিয়ে ক্ষীণ আওয়াজে বলল, আরিয়ার এই শরীরে যেইটুকু শক্তি অবশিষ্ট আছে সেটা নিয়ে পাশ থেকে মায়ের ছেঁড়া অবশিষ্ট কাপড়খানা সামনে দেখে সেটা নিয়ে পুরো শরীর ঢেকে নিয়ে খাট থেকে নামতে চায়। আফরান কোনো কথা না বলে আরিয়াকে কোলে তুলে ওয়াশরুমে নামিয়ে দিয়ে আসে। আমি দরজাটা আটকে শাওয়ারটা ছেড়ে দিয়ে হাতের মুঠোয় কম্বলটাকে খিচিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে নিজের এতক্ষণের কষ্ট ভারাক্রান্ত হৃদয়টাকে কান্নার আবেশে ভাসিয়ে দিলাম। কেন আমার জীবনটা এমন করে নষ্ট করে দিলেন ভাইয়া? কি করেছি আমি আপনার সাথে? বলে বলে ডুকরে কেঁদে কাঁদতে লাগলাম আমি। আজকের এই দিনের জন্য আপনাকে খুব করে আফসোস করতে হবে, দেখে নিয়েন ভাইয়া। চোখ খুলে চারিদিকে নিজেকে আবিষ্কার করলাম একটা রুমে। শরীরটা ভীষণ ধরে আছে। চারিদিকে একবার চোখ ঘোরালাম। রুমটা চিনতে আমার অসুবিধা হয়নি। উঠে বসতে চাইলাম, কিন্তু শরীরের ব্যথায় অক্ষম হলাম। তন্মধ্যে দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকালাম। সামিরাকে দেখে কেন জানি না হঠাৎ বুকটা আটকে উঠলো, হকচকিয়ে উঠলাম। এর মধ্যেই আয়াস, জাফর চাচার সাথে সাদিক ভাইও আসলেন। সামিরা আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি এমন না বলে? যদি কিছু হয়ে যেত। বলেই সামিরা আমার পাশে বসলো। আমি জানি না কেন এই মুহূর্তে আমার এ বাড়িতে প্রত্যেকটা মানুষকে খুব ভয়ঙ্কর মনে হতে লাগলো। আমি শোয়া থেকে কাঁপতে কাঁপতে উঠে নিজেকে গুটিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আমার কাছে কেউ আসবেন না, আমি কিছু করিনি, চলে যান এখান থেকে।
আরিয়ার চোখ জোড়া লাল হয়ে আছে, চোখে পানি ভাসমান, কিন্তু টপকে পড়ছে না। ভীষণ ভয় পেয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে। মুখের উপর দু হাতে ঢেকে মাথাটা কাটের সাথে গোজার চেষ্টা করছে। আরিয়ার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। আরিয়ার এমন আচরণে হতবাক সবাই। আয়ুষ ভোরকে গিয়ে কাছে এসে বলল। আরও কি হয়েছে তোর? আরিয়া নিজেকে আরেকটু দূরে সরিয়ে বলল। প্লিজ এখান থেকে চলে যান, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। সামিরা আরিয়ার একদম কাছে গিয়ে বলল। ভয় পাচ্ছিস? আমি সামিরা, দেখ আমায়। এমন করছিস কেন আরু? কি হয়েছে বল? চলে যাও এখান থেকে তোমরা। জাফর সাহেবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। বলেছিলাম না তোমাদেরকে, আফরান নিশ্চয় মেয়েটার উপর অত্যাচার করেছে। আমি দেখেই বুঝেছিলাম, তোমরা তো বিশ্বাস করোনি। এখন দেখো কি হয়েছে। আঙ্কেল, তেমন কিছু হয়নি, হয়তো কিছুতে ভয় পেয়ে আছে, ঠিক হয়ে যাবে। একটু টাইম দিন, পরে জিজ্ঞাসা করা যাবে। সামিরার চোখে পানি। আরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আরু ভয় নেই, কিছু করবো না তোকে। আমি সামিরা, দেখ। আরিয়া একটু সামিরার দিকে তাকালো। সামিরা বুঝিয়ে কোমল গলায় বলল। শান্ত হ, কিছু করবো না তোকে, এখানে আস। আরিয়া ঠাস করে সামিরাকে চাপড়ে ধরে বলল। ওনাকে চলে যেতে বলো। আমি আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। আমাকে কেন শাস্তি দিচ্ছে? বলে হাউমাউ করে কাঁদতে লাগলো আরিয়া। আঙ্কেল, এই মুহূর্তে একটু সময়ের জন্য সবাই এখান থেকে চলে যান প্লিজ। উনি ভয় পাচ্ছে হয়তোবা সবাইকে। কি হয়েছে আরুর? সবাইকে এমন ভয় পাচ্ছে কেন? সাদেক, তুই তো কম বেশি বুঝিস, এসব বলে না হয় কি হয়েছে? উনি হয়তো ভয় পাচ্ছে আমাদের। ওনার সাথে হয়তো ভয়াবহ কিছু হয়েছে, যার ফলে ওটাকে ভুলতে পারছে না। এই ধরনের মানুষ অনেক দেখেছি আমি। হোয়াট, কি বলছিস এসব? আফরান তো বলল বাড়ি গিয়েছিল, আসার পথে নাকি মাথা ঘুরে অজ্ঞান হয়েছিল। বললেই ওই ছেলেকে বিশ্বাস করে নিতে হবে? এখন তো আমি নিশ্চিত আমার মেয়েটাকে ওই ছেলে এমন কিছু শাস্তি দিয়েছে, হয়তো খুব মেরেছে। দেখেছিস না, বলল শাস্তি না দিতে। আয়েশ কি যেন একটা ভেবে সামিরাকে বলল। তুমি একটু ওর সাথে থাকো, দেখা করে কিছু বলে কিনা। হুম। সাদেক জাফরকে ধরে নিয়ে যায়। আয়েশও বেরিয়ে যায়। সামিরা দরজাটা লাগিয়ে দিয়ে এসে আরিয়ার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বলল। কিছু খাবি? আরিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে, চুপ করে শান্ত হয়ে। কিছু নিয়ে আসি? লাগবে না। আরিয়ার স্বাভাবিক কণ্ঠ শুনে সামিরা আরিয়ার দিকে তাকালো। আরু কি হয়েছে বলবি? আরিয়া আস্তে ধীরে উঠে বসে বলল। হেল্প করবি? আর কিছু তোর কাছে চাইবো না, একটা আবদার রাখবি। সামিরা আরিয়ার স্বাভাবিক অবস্থা দেখে খুশিতে বলে ওঠে। তুই ঠিক আছিস আরু? তখন এমন করছিলি কেন? কোথায় ছিলি কাল? বাড়ি কেন গিয়েছিলি কাউকে না বলে? নাকি ভাইয়া মিথ্যে বলেছে? বল না। আমি তোকে কিছু বলেছি, হেল্প করবি কিনা সেটা বল। কিসের কথা বলছিস রে? কিসের হেল্প লাগবে তোর? এই বাড়ি থেকে পালাতে হেল্প করবি? হোয়াট? পাগল হয়েছিস? পালিয়ে কোথায় যাবি? যেদিকে গেলে একটু বাঁচতে পারবো, নয়তো অন্তত শান্তিতে মরতে পারবো। পাগল হয়ে গেছিস? কিসব বলছিস? ভাইয়া তোকে আবার মেরেছে? এই কারণে বলছিস তাই না? দেখ আরু, ভাইয়া তোকে ভালোবাসে তাই। এটুকু বলে আরিয়া বলল। অনেক হয়েছে, আর কিছু বলবি? তুই হেল্প না করলে আমি নিজেই চলে যাব। দেখ আরু, পাগলমো করিস না। আর তোর মা বাবার কথা ভুলে যাচ্ছিস তুই। ওনারাও আছে, কি অবস্থা হবে ওনাদের ভেবেছিস? ভাইয়ার থেকে পালিয়ে কোথাও থাকতে পারবি না, সেটা তুইও জানিস। ভাইয়া তোকে খুঁজতে আকাশ পাতাল এক করে হলেও বের করে আনবি। ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে আরু, তুই দেখতে পাচ্ছিস না কেন ভাইয়ার? আরিয়া মুখে বিদ্রুপের হাসি রেখা টেনে বলল। রাইট, বাট হালকা মিস্টেক। পাগলের মতো নয়, সাইকো চিনিস? উনি সেই কাতারের একজন, বাট ভালোবাসা এটা ওনার সাথে যায় না। আর কত প্রমাণ দেখবি? দেখেও তোরা অন্ধ কেন? ওয়াই? দেখ আরু, ভুল করছিস বুঝতে। রুম থেকে বেরিয়ে হয়ে যা, নয়তো ভালো হবে না। একা থাকতে দে আমায়। দেখ আরু। আরিয়া চেঁচিয়ে বলল। বললাম না, কারো কথা শোনার মতো ইচ্ছে নেই আমার। এখন যেটা আমি বলবো সেটাই শুনতে হবে, ওকে? গেট আউট নাও। সামিরা আরিয়ার ধমকে চমকালো। কখনো তো এমন আচরণ করেনি আরু আমার সাথে। কেন শুধু কারো সাথেই নয়, আজ কি হলো? আরিয়া এবার সামিয়াকে এক হাত দিয়ে টেনে খাট থেকে নামিয়ে দিয়ে বলল। কি বলি বুঝিস না?
সামিরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বের হয়ে যায়। আফরানের পেছনে কয়েক হাত দূরে ৫-৬ জন বডিগার্ড ব্ল্যাক জ্যাকেটে হাঁটছে তাল মিলিয়ে। তানভীর প্রায় পাশাপাশি দ্রুত পায়ে আফরানের সাথে তাল মিলিয়ে হাঁটছে। উদ্দেশ্য আফরানের চেম্বারে যাওয়া। পরনের কোটটা খুলে তানভীরের দিকে ছুঁড়ে মারতে তানভীর সেটা ক্যাচ করে নেয়। Did you know who it was? ইয়েস বস। I want full details. আসলে সেদিন ভাবি কি যে ছেলেগুলো আটকে ছিল ওটা কাজী মিসেস শবনমের পাঠানো লোক ছিল। উদ্দেশ্য ছিল ভাবির সাথে আপনার কিসের সম্পর্ক সেটা জানা, পরে ভাবিকে মেরে দেওয়া। আফরান তানভীরের কথায় হঠাৎ থামিয়ে দুহাতের মুঠি বদ্ধ করে দাঁতে দাঁত পিষিয়ে বলল। Who is Shabnam? I will kill him. তানভীর আফরানের কথা শুনে কাপা গলায় বলল। কেএস ইন্ডাস্ট্রির মালিক। সেদিন যে বিয়ে বাড়িতে দুটো ছেলেকে মেরেছিলেন ওই ছেলে দুটি বড় বোন। প্রতিশোধ নিতে চায়। শুনেছি ওই মহিলার বেশ ভালো ভালো গ্যাংস্টারদের সাথে হাত আছে। আফরান বাঁকা হেসে বলল। Ladies, oh God. এক নম্বর গার্লসদের সাথে গেম খেলতে হবে? How funny. ওটার খবর নিয়েছিস? তানভীর দরজাটা লক করে দিয়ে এসে বলল। স্যার জানতে পেরেছি, কিন্তু এতটা সহজ নয়। আফরান হাত থেকে ফাইলটা এক সাইডে রেখে রক্তিম চোখে তাকায়। তানভীর ভয়ে জড়সড় হয়ে বলল। আসলে আমরা জেনে গিয়েছি এটা এখনো মাহিন খান জানে না। জেনে গেলে সরিয়ে ফেলবেন, তাই কাজটা একটু ধীরভাবে করা উচিত। আফরান দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়িয়ে ধরে কি যেন একটা ভেবে বলল। আগামীকালের মধ্যে যেন ওরা একদম সুস্থ হয়ে ফিরতে পারে। কিন্তু বস। আফরান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সবগুলো ফাইলের ওপর হাত মেরে ডেভিল হেসে বলল। মুখের উপর কথা বলতে শিখে গেছিস দেখছে। কি করা উচিত এখন তোকে বলতো? তানভীর মাথা ঝুঁকিয়ে নত স্বীকার করে বলল। সরি বস, নেক্সট হবে না। আফরানের হাতে ছোট চাকু। ওটার দিকে তাকিয়ে টেবিলের পাশ কেটে ধীর পায়ে আস্তে আস্তে বলল। এত বছর ধরে আছিস, তবু চেনা হলো না আমায়। তানভীর বুঝলো এই বুঝি প্রাণটা যাবে। আফরান তানভীরের কাছে এসে বাম হাতটা ধরে ছোট চাকুটা দিয়ে শিরাটার একটু উপরে আস্তে ধীরে লিখতে শুরু করলো। লুজার। তানভীর চিৎকার করছে না, চোখ বন্ধ করে পানি ছড়িয়ে যাচ্ছে আর শরীর থেকে ঘাম সবেগে বেরিয়ে পড়েছে। ঠিক পানিতে ভিজে আছে মনে হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে। আফরান কিঞ্চিত রক্তমাখা হাত চাকুটা তানভীরের সেই হাতেই ধরিয়ে দিয়ে বলল। এখন ঠিক আছে তাই না বল? তানভীর চোখ মেলে প্রথমে লেখাটার দিকে তাকায়। ফর্সা ত্বকে চোখ লাল হয়ে যাওয়া ঠিক বেমানান লাগছে তানভীরকে। আফরান তাচ্ছিলের হাসি টেনে পাশ থেকে কোটটা নিয়ে বের হয়ে যেতে নেয়। আবারও কিছু একটা মনে করে ফিরে এসে বলল। সন্ধ্যার মধ্যে সকল কোম্পানির প্রত্যেক স্মেলের পারফিউম হাজির করবি, দেন আমাকে ইমেল করবি। আমি ঠিক সন্ধ্যা 6টায় এসে চেক করব। এর নড়চড় হলে কি হবে বুঝতে পারছিস? তানভীর ভাঙা গলায় জানায়। ওকে। আফরান দরজার কাছে গিয়ে একটু আওয়াজ করে বলল। ফার্স্ট এড বক্স আছে বাম দিকে, দেখ। তানভীর আগে থেকেই আফরানের এই ভয়ঙ্কর রূপটার সাথে পরিচিত, কিন্তু কি বলবে সে তাকে? যে অসহায় মুহূর্তে তাকে বাঁচার আশ্বাস দিয়েছিল, সে তাকে করুণ মুহূর্তে আশ্রয় দিয়েছিল, যে হাজারটা বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে। আজকের মতো কখনো এমন ব্যবহার করেনি তার সাথে আফরান, কিন্তু যখন এমন করেছে নিশ্চিত মাথা গরম আছে আফরানের। এখন কিছু নিয়ে যেটা ওর উপর মিটিয়েছে, এটা বুঝতে তানভীরের অসুবিধে হয়নি। হয়তো ভাবির সাথে আবারও কিছু হয়েছে, না হয় ভাবি আবারও ভুল করেছে। যতবার ভুল করে ততবারই তো কাউকে না কাউকে অফিসে এসে শাস্তি দেবেই। এটা তো আজ নতুন না, সেই থেকে এটা লক্ষ্য করছে। তানভীর যেদিন থেকে আরিয়ার কথা জেনেছে, ঠিক সন্ধ্যাবেলা আফরান আসে। তানভীর এক হাত অপর হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একজন লোক সবগুলোর ক্যাপ খুলে দিচ্ছে আর আফরান এক এক করে সেগুলোর ঘ্রাণ শুকছে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ এখানেই বসে আফরান একই কাজ করে যাচ্ছে। হঠাৎ করে হাতে হালকা পিঙ্ক রঙের একটা পারফিউম হাতে নিয়ে বলে উঠল। ইয়েস, এটাই। তানভীর আফরানের দিকে তাকায়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিল বেচারা। এটার কোম্পানি থেকে খোঁজ নেয় কারা কারা ইউজ করে 1 থেকে 1.5 বছরের মধ্যে। যার যারা নিয়েছে সবার নামের লিস্ট চেক, সবার নামের লিস্ট চাই কালকের মধ্যে। তানভীর কিছুটা নয় অনেকটাই অবাক হয়, কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই যে কি করবে এটা দিয়ে। পারফিউম নিয়ে আবার কি হলো? আফরান আর কিছু না বলে চুপ করে বেরিয়ে যায়।
তানভীরও পেছনে পেছনে যায়। ড্রাইভ তো তাকেই করতে হবে। দুপুরে হাতের জন্য যায়নি, আফরানও কিছু বলেনি সেটা নিয়ে, কিন্তু এখন আবার না গেলে নিশ্চয়ই কপালটা পড়তে হবে এবার। তাই দৌড়ে আফরানের আগে গিয়ে গাড়িতে ওঠে। আফরান এসে গাড়িতে তানভীরকে দেখে কপাল কুঁচকে বলল, পেছনে বস। বস আসলে দুপুরে হাতের জন। কি বললাম শুনিসনি? পেছনে বস। তানভীর আফরানের ধমক খেয়ে পেছনে গিয়ে বসে। নিশ্চয়ই জরুরি কোথাও যাবে, কিন্তু কিছুক্ষণ পর তানভীরের ভাবনা পাল্টে যায়। আফরান গাড়িটা নিয়ে ঠিক তানভীরের বাসার সামনে এসে থামিয়ে বলল। গো। তানভীর অবাক হয়, এই প্রথমবার তার বাড়িতে এসেছে। তানভীর নেমে একটু হেসে আফরানের সামনে গিয়ে বলতে লাগলো। চল আসুন না আমার কথা শেষ করার আগেই আফরান গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে অনেকটা দূরে চলে যায়। তানভীর অবাক হয়ে তাকিয়ে থাকে। আফরান অবশ্য খানিকটা এমন সেটা তার অজানা নয়। আফরান বাসায় ঢুকে সোজা উপরের দিকে যায়। পেছন থেকে জাফর সাহেব বলে উঠল, তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। তুমি তোমার আস্তানায় ফিরে যাও। এই বাড়িতে কোনো পশু জানোয়ারের ঠাঁই আমি আর একটি প্রহরের জন্য দেখতে চাই না। তাদের ছায়াটুকু দেখতে চাই না। আফরান বিরক্তকর দৃষ্টি যে পেছনে ফিরে জাফরের দিকে তাকায়। এখন শান্তি হয়েছিস? গতকাল একেবারের জন্য বলিসনি কি করেছিস আরুর সাথে? মেয়েটার অবস্থা কি হয়েছিল তুই জানিস। সত্যি করে বলতো কি করেছিস ওর সাথে? কালকের কথা ছাড়ো। আয়েশা আজ আবার মেয়েটাকে কি করেছে সেটাও জানতে চাও? আমি ওই অর্ধপশুর ছেলের সাথে কথা বলছি না। সোজাভাবে বলে দিতে বলো মামুনিকে কি করেছে, নয়তো আজকের পর কেউ আমার সন্তান ছিল সেটাও ভুলে যাব আমি। সামিরা শুধু ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে, তার অজানা নয়। আরিয়া নিশ্চিত পালিয়েছে, কিন্তু একথা যদি বলে দিই তাহলে নিশ্চয়ই ভাইয়া কিছু করে বসবে আর আরুকে খুঁজে পেলে তীব্র তীব্র হবে। আমি নিশ্চিত আরও এমন কোথাও যাবে যেখানে গেলে তার বিপদ হবে না। কিন্তু এভাবে চলে যাওয়াটা খুবই হতাশাজনক। দুপুরে তো বুঝলাম অনেক, কিন্তু উল্টো কথা শুনিয়ে দিল। আফরান কপাল কুঁচকে বলল, যে যেটার যোগ্য ওটাই করেছে। এতে কারো কিছু বলা থাকলে বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বউ আমার, যা ইচ্ছা আমিই করবো। আপাতত কেউ বাড়াবাড়ি না করাতেই চলবে। দেখ আফরান, আরিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল। যা করেছিস সব বাদ দিলাম, কিন্তু মেয়েটার কথা একটু তো ভাব। কোথায় নিয়ে রেখেছিস আজ বল না। আয়েশের কথাটা যেন আফরানের মাথায় বজ্রপাত ফেলল। আজকের কথা কেন বলছিস? কি বলতে চাচ্ছিস? না বোঝার মতো কিছু বলিস কি? কখন নিয়ে গেলি? আজ তো সবাই আমরা বাসায় ছিলাম। আজ কি করেছিস ওর সাথে? দেখ এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি করছিস। আফরানের রাগটা যেন গা চড়া দিয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে সোজা উপরে উঠে গিয়ে আরিয়ার রুমে গেল। ওয়াশরুম, বারান্দা সবকিছু দেখলো, কিন্তু কোথাও দেখলো না। হাতের মুঠো শক্ত হয়ে আসলো। সবসময় মেয়ের বাড়াবাড়ি। একবার পেয়ে নেই, তারপর কি হাল করবো বুঝতে পারবি না। পারোনা চিন্তা সারা জীবনের মতো মাথা থেকে বেরিয়ে যাবে। উপর থেকে দ্রুত পায়ে নামে আফরানের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চিত রেগে আছে। সামিরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে অলরেডি। কোথায় যাচ্ছিস? আর ওর কাছে শোন, লাস্ট বলে দিচ্ছি, ওর গায়ে যদি হাত লাগাস আর একবারও আমার সে খারাপ কেউ হবে না। আফরান, ও এখনো ছোট, তুই ওর সাথে। আয়েশের কথা শেষ না করতে দিয়ে আফরান হন হন করে বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে এসে সামিরার সামনে গিয়ে বলল। পালিয়েছে তাই না? সামিরার মুখ ধুকপুক করছে। আফরান আবারও গর্জে উঠে বলল, অ্যান্সার মি, কোথায় গিয়েছো? একবার পেলে হাত পা কেটে ওটাকে কবর দিয়ে আসবো। সামিরাকে জিজ্ঞেস করতে দেখে জাফর আয়ুষ অবাক হয়ে কিছু বলতে চায়, তার আগেই সামিরা গদগদ করে চোখ বন্ধ করে বলে দেয়, আমাকে বলেছিল পালাবে, কিন্তু আমি নিষেধ করেছিলাম। তারপর আর কিছু জানি না, কখন গিয়েছে, কোথায় গিয়েছে। আফরান গায়ের কোটটা শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। মুহূর্তের মধ্যেই আফরান বেরিয়ে যায়। আয়ুষ সামিরার সামনে এসে বলল, কেন বলিসনি আগে? কত দেরি করে ফেললি? বলে সামিরা ডান হাতের বাহু ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কি বলছে আর আরও? সত্যি করে বল কোথায় গিয়েছে। নিশ্চিত তুই জানিস? আরও যেহেতু বলছে পালাবে, কারণটা নিশ্চয়ই বলে গিয়েছে। বিশ্বাস করো ভাইয়া, কিছুই বলেনি। আমি আরুকে বুঝিয়েছি অনেক, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে।
তবে এইটুকু বুঝেছি ওর যাওয়ার কারণটা আফরান ভাইয়ার অতিরিক্ত অত্যাচারের অতিষ্ঠ হয়ে গিয়েছে। বলেছিল অন্তত শান্তি মতো একটু বাঁচতে চায় এসব থেকে। আয়েশের মাথায় যেন বাজ পড়েছে। নিশ্চয়ই মেয়েটার সাথে ওই আফরান অনেক বাজে ব্যবহার করেছে, যেটা নিতে পারেনি। জাফর সাহেব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আয়েশকে নিয়ে বেরিয়ে পড়লেন আরুকে খোঁজার উদ্দেশ্যে। আরিয়ার পরনে একটা সুতির রাউন্ড জামা, মাথায় ওড়না দিয়ে ঢেকে এক হাতে ফেসের ওপর ওড়নাটা ধরে অজানা কোনো গন্তব্যের আশায় দ্রুত দৌড়াচ্ছে। চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে কয়েক মাইল শুধু দৌড়ে এসেছে, কারণ একটাই, নিশ্চিত যখন ওই সাইকোটা জানতে পারবে কোনো কিছু বাকি রাখবে না খোঁজার। সব গাড়ি ট্রাফিক করে আটকে দিয়ে চেক করবে নিশ্চিত। আর যদি একবার আবার ওনার জীবনে ফিরে যেতে হয়, তবে জীবনটা যে নরকে পরিণত হবে এক ফোঁটা সন্দেহ নেই। নিজের মাফিয়া গিরি দিয়ে ওকে তিলে তিলে শেষ করবে। এত ক্ষোভ কেন আমার উপর ওনার? এতটাই যখন ঘৃণা, ওনার চোখে কি করে এটা? তবে ভালোবাসার বিকাশ কেন ঘটিয়েছিল এইটুকু সাদামাটা মনটায়? আমি তো বলিনি, তবে এমনটা করেও কেন আজ আমি ওনার চোখে এতটা নীচ? এসব ভাবতে ভাবতে কখন যে অজানা কোনো ঘন আধার রাত্রিতে জঙ্গলে এসে পড়েছে খেয়ালই করেনি আরিয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জঙ্গলের ভেতরেও প্রায় কয়েকটা লাইটার আছে। একটা গাছের সাথে বাড়ি খেয়ে দুকদম পিছিয়ে গেল ও। শব্দ করে তখন আরিয়ার হুঁশ আসে। কপালের ব্যথা জায়গায় ঘষতে ঘষতে চারদিকটা একবার দেখে নিয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, চেয়েছিলাম তো এমন কোনো জায়গায় আসতে, কিন্তু এখন ভয় কেন লাগছে? আরিয়া টিপ টিপ পায়ে সামনে এগোচ্ছে। হঠাৎ করে কেউ পেছন থেকে আরিয়ার হাত জাপটে ধরে বলল, আরে আরে সামনে যেও না, ওদিকে বিশাল নদী আছে। আরিয়া ভয়ে আঁতকে ওঠে, কিন্তু গলাটা পরিচিত মনে হচ্ছে। আরিয়ার মাথা থেকে বাতাসে ওড়নাটা পড়ে যায়। শুকনো গলাটা ঢোক গিলে ভিজিয়ে পেছনে তাকায়। নাবিল ভাইয়া, আপনি ছেড়ে দিন আমায়। আমি যাব না ওই বাড়ি, প্লিজ যেতে দিন। নাবিল স্মিত হেসে বলল, তুমি চাইলেও আর যেতে পারবে না ওই বাড়ি। মানে? যেখানে তোমাকে কষ্ট দেওয়া হয় সেখানে আবার যেতে চাও? তুমি যেতে চাইলেও আমি কিন্তু তোমাকে ওই মাফিয়ার হাতে আর পড়তে দেব না। সত্যি বলছেন ভাইয়া? আমায় হেল্প করবেন আপনি? কেন করব না? এত দূর অবধি এসে পিছিয়ে যাওয়ার মতো ছেলে আমি নই। আরিয়া না বোঝার মতো করে দৃষ্টি ফেলে নাবিলের চোখে। তুমি বুঝবে না, যদি ওই বাড়ি না ফিরতে চাও তবে আমার সাথে আসতে পারো, হেল্প করব। আপনার সাথে গেলে নিশ্চয়ই আপনাদের বাড়ি নিয়ে যাবেন, তখন তো এক মুহূর্তও লাগবে না ওই সাইকোটার হাতে পড়তে। আমাদের বাড়িতে তো আমি নিজেও সেদিনের পরে যাইনি, তুমি নিশ্চিত থাকতে পারো নিরাপত্তা নিয়ে। সেদিনের কথা মনে আসতেই আরিয়া থমকায়। উনি নিজেও তো এক ধরনের ডেভিল বলতে গেলে, কিন্তু জেল থেকে কিভাবে বের হলো? আচ্ছা, সেই দিনের প্রতিশোধ নিতে আবার আমায় নিয়ে যাবে না তো? আরিয়া নাবিলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ভীত গলায় বলল, আপনিও আমাকে মারবেন তাই না? প্রতিশোধ নিবেন, এই জন্যই হেল্প করার নাম দিচ্ছেন? নাবিল আবারও হেসে বলল, প্রতিশোধ তোমার থেকে কেন নেব? তুমি কিছু করছো? তুমি তো কিছু করনি আরু। তুমি ঠিক ফুলের মতো নিষ্পাপ, মায়াবী, উজ্জ্বলতায় ঘেরা আরিয়া। আমি তোমার ক্ষতি হোক চাইব না, তবে জোর করব না আসতে। বিশ্বাস না করলে ঠিক আছে, আসতে হবে না আমার সাথে। নাবিলের কথাগুলো আরিয়ার বুঝতে অসুবিধে হয়নি। কথাগুলো আরিয়ার পছন্দ হয়েছে। বিশ্বাস করে নিব, আর তাছাড়া কোনো উপায় তো দেখছি না আপাতত। আজকের জন্য যাই, পরে না হয় কিছু হলে ওখান থেকে অন্য কোথাও যাব। নইলে এখন এই রাত্রিবেলা যাবোটা কোথায় আমি? নাবিল আরিয়ার উত্তর না পেলে আবার পেছনে হাঁটা ধরতেই আরিয়া বলল, ভাইয়া, আমি যাব আপনার সাথে। নাবিল আরিয়ার দিকে না ফিরে ওভাবেই ডেভিল একটু হেসে বিড়বিড় করে বলল, আফরান চৌধুরী, তুই এবার কি করবি ভাই? জানিস আফসোস হচ্ছে তোর জন্য। আজকের এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। এত কিছু করেছে কি শুধু শুধু? সেদিনের জবাব তুই পাবি, কারণ কালকে রাতে আমার মায়াবতীকে শাস্তি দেওয়ার ব্যাপারটা তো পরে দেখে নিব মিস্টার মাফিয়া। আরিয়া আবারও ডাকল, ভাই কি হলো? আমি যাব তো, সত্যি বলছি। শুধু আমাকে ওই সাইকো লোকটার কাছ থেকে দূরে রাখবেন বলুন। অমন বিষাদময় ভালোবাসা চাই না আমার। সামনে ফিরে আগের অবস্থায় চেহারা স্বাভাবিক করে বলল,
একদম চিন্তা করো না তুমি, তোমাকে প্রোটেক্ট করার সব দায়িত্ব আমার। এদিকে আফরান গাড়ি নিয়ে বের হয়ে যায়। যেখানে যেখানে খোঁজা সম্ভব সব জায়গায় খোঁজা শেষ অলরেডি। রাত প্রায় শেষের দিকে। এমন কোনো জায়গা বাকি রাখেনি। এই আশেপাশে সে সবগুলো জায়গা খুঁজে বেরিয়েছে পাগলের মতো ছন্ন ছাড়া হয়ে, কিন্তু লাভ হলো না। আফরানের চেহারায় ভীষণ গাম্ভীর্যতা। এই বুঝি সব উগলে ধ্বংস করে দেবে। এটা কি আসলেই রাগ, নাকি কাউকে হারানোর ভয় চেপে আছে? ভেতরের চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই। যখন কিছু করতে পারল না, ভেতরের সবটা রাগ গাড়ির দরজার গ্লাসের উপর নিজের মুঠিবদ্ধ হাতটা ঘুষি মারে। কতটুকু জোরে আঘাত করলে মাইক্রোবাসের গ্লাস ফেটে যায় সেটার শক্তি নির্ধারণ করা বোধহয় সম্ভব না। হাত থেকে গাঢ় রক্ত টপকে নিচে পড়ছে। আফরানের মুখে কোনো ব্যথার ছাপ নেই। যেটা আছে সেটা শুধুমাত্র সবকিছু খণ্ড বিখণ্ড করে দেওয়ার প্রয়াস। আয়ুষ জাফর সব জায়গায় গিয়ে দেখেছে, কিন্তু কোথাও নেই। আয়ুষ সবশেষে খলিল সাহেবকে এই পর্যন্ত শত ফোন দেয়া হয়ে গেছে, কিন্তু ওদের ফোন ও রিং হচ্ছে না। তাই আরিয়ানের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে সামিরা বলে উঠল, আমার মনে হয় আরিয়া বাড়িতেও নেই, পাবেন না খুঁজে। ও যদি সত্যি ভাইয়ার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বাড়ি যাবে না, আমি নিশ্চিত। আয়ুষ রক্তবর্ণ হয়ে সামিরার সামনে গিয়ে বাহু চেপে ধরে বলল, সব কিছু তোর জন্য হয়েছে। তখন যদি বলতে, আমরা তখন খোঁজ করলে অবশ্যই পেয়ে যেতাম। আরিয়ার যদি কিছু হয় ছাড়বো না। তোকে দেখে নিস, কতটুকু চিনিস আমায়। আর লাগছে তো, ছাড়ুন। আমি কি করেছি? আমি নিজেও তো চাচ্ছিলাম যেন না যায়। তাহলে আমাদেরকে কেন বললি না? তুই যা ইচ্ছে করেই সহযোগিতা করেছিস, এখন আবার দরদ উঠছে কেন? ও একজন মেয়ে মানুষ হয়ে অচেনা সব জায়গাতে কিভাবে থাকবে? বিপদ হতে কতক্ষণ? সব কিছু জেনে বুঝেই করেছিস, তাই না? আরও আমার বেস্ট ফ্রেন্ড, কেন ওর বিপদ চাইবো আমি? আপনি কি পাগল? আয়ুষ সামিরাকে এক ধাক্কায় ফেলে দিয়ে বলল, একদম কথা বলবি না, চোখের সামনে থেকে চলে যা। সামিরার চোখে পানি ভাসে। চুপ করে রুম থেকে বেরিয়ে যায়। গত 3 দিন ধরে আফরানের কোনো খোঁজ খবর নেই। বাড়ি আসা তো দূর, অফিস পর্যন্ত যায়নি আফরান। কোথায় গিয়েছে সেটাই খোঁজ নেয়ার জন্য আয়ুষ আফরানের অফিস অবধি গিয়েছিল, কিন্তু সব কর্মকর্তার মুখে একটাই কথা, স্যার এই 3 দিন ধরে আসেননি অফিস। তানভীরের কথা পর্যন্ত জিজ্ঞেস করেছিল আয়ুষ, কিন্তু কারো কিছুই জানা নেই। আয়ুষ ভেবেছিল আফরান হয়তো যেভাবেই হোক খুঁজে বের করবে আরিয়াকে, কিন্তু এখন তো দেখছি আফরান নিজেই নিখোঁজ হয়ে বসে আছে। সেদিন দেশে গিয়ে চাচা চাচি কাউকেই পেলাম না। আচ্ছা, কেউ ইচ্ছে করে গুম করে দেয়নি তো সবাইকে একসাথে? কথাটা ভাবতেই শরীর শিউরে ওঠে। প্রায় 3 বছর পর আজ আফরান দেশে ফিরেছে। শরীরের ঘটনাকৃতি আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। বয়সের ছাপটা বোধ হয় এই লোকটার চেঞ্জ হবার নয়। সেই 25-26 বছরের টকবগে যুবক মনে হচ্ছে এখনো। দেশের বাইরে থেকেই কোম্পানি চালিয়ে গেছে, দেশে ফেরার প্রয়োজন মনে করেনি একটি বাড়ির জন্য। খবর নেয়নি কারো। অবশ্য আয়ুষ খোঁজ নিয়ে শেষে জেনেছিল আফরান জাপানে আছে, কিন্তু কখনো ফোন করে জিজ্ঞেস করার সাহস পায়নি। তার বুঝতে বাকি নেই আফরানের না ফেরার কারণ। আফরান হয়তো আজকেও দেশে ফিরতো না, কিন্তু তার কোম্পানির সাথে পাল্লা দিয়ে নাকি অ্যাশকে কোম্পানি দাঁড়িয়েছে। আবার তার কোম্পানির পাশের জমিটাতেই নাকি নতুন বিল্ডিং বানিয়ে অ্যাশকে এর খ গ্রুপ খোলার ট্রাই করছে। কথাটা একদম তার পছন্দ হয়নি, তাই তো এসেছে জরুরি মিটিং করতে। অবশ্য সেটাও ল্যাপটপে ভিডিও কলেই করতে চেয়েছিল, কিন্তু অ্যাশকে এর সিইও নাকি এমন মিটিং করবে না বলে ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছে। আফরান গাড়ি থেকে নামতেই কতগুলো মেয়ে ফোন নিয়ে ছবি তোলার জন্য কাছে আসার চেষ্টা করে যাচ্ছে। অবশ্য আফরানের চারিদিকে কমপক্ষে 10 বা 12 জন বডিগার্ড এসব সামলিয়ে নিয়েছে। একটা মেয়ে চিৎকার করে বলছে, কথাটা কানে আসতেই আফরান বিরক্তি নিয়ে চোখ থেকে সানগ্লাসটা খুলে তানভীরের কাছে ছুরি মেরে কিছু ইশারা করে। তানভীর বাকি বডিগার্ডদেরকেও ইশারা করে দেয়। সাথে সাথে বডিগার্ডগুলো আরও সচেতনভাবে সকল ফ্যানদেরকে সামনে যেতে সাইড করে আফরানের জন্য শর্ট রাস্তা বানিয়ে দেয়। আফরান সোজা হেঁটে প্রথমে হল রুমে যেতেই সবাই দাঁড়িয়ে আফরানকে যে যার জায়গা থেকে মাথা নুইয়ে ওয়েলকাম জানায়।
আফরান কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে গিয়ে প্রথমেই উপরের ফাইলটা হাতে নেয়, তারপর পেপারগুলো একটু উল্টে দেখে নেয়, হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা পরখ করে নেয়। এখনো সকাল 10টা বাজে।